দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ভাই আমি পারে নামতে পারছি, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ সবাইরে বাঁচাও। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা ৩৭, চলছে মরদেহ হস্তান্তর, নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান। রাত ৩টার সময় তখন অনেক কুয়াশা, অনেক অন্ধকার, তখন সবাই ডেকে থেকে বলতেছে আগুন আগুন আগুন। লাভ দিয়ে পড়ে গেছে নিচে এবং নদীতে অনেক লোক ছিল। হয় বাঁচবো না হয় লাশ হবো, দুইটার একটা কিছু হবে, এই আশা আমি নদীতে লাভ দিছি। কারোর সাথে আর দেখা হলো না, জানি না কে আছে কে নাই। আগুনে দগ্ধ শতাধিক মানুষের চিকিৎসা চলছে, অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক, স্বজনদের আহাজারি। ওরে আমার ভাই, ওরে আমার ভাই, আমার বোনের আপন বোন আর পোলাপা। ইঞ্জিন রুম থেকে আগুন ছড়ায় বলছে প্রত্যক্ষদর্শীরা। নৌযানটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, দুটি তদন্ত কমিটি গঠন। ৭৫-এর খুনিদের ষড়যন্ত্র এখনো চলছে, মালদ্বীপের সংবর্ধনায় বললেন প্রধানমন্ত্রী। লোভে পড়ে কাউকে বিদেশ না যাওয়ার পরামর্শ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ জেলায় বিএনপির সমাবেশ। ফখরুল বললেন ইসি গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে আমরা এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় অনেক প্রার্থী। বিসিবির অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস। ফ্যাসিলিটিজে আকরাম ফেব্রুয়ারিতে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন সিডন্স। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা। করোনা বিধিনিষেধের মধ্যেই ক্রিসমাসের আনন্দে মেতেছে পশ্চিমা বিশ্ব। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ঝালকাঠিতে ভয়াবহ আগুনে পুড়ল অভিযান 10-এর লঞ্চটি। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৭ জন, এখনো নিখোঁজ রয়েছেন কেউ কেউ। লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। আগুনে দগ্ধ অনেকের চিকিৎসা চলছে হাসপাতালে, তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযান 10 লাগছে, আগুন লাগছে, আল্লাহ সবাইরে বাঁচাও, আল্লাহ সবাইরে বাঁচাও। মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে, ঠিক সেই সময় হঠাৎ চলন্ত লঞ্চে আগুনের সূত্রপাত। আমাদের জন্য দোয়া করবেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 3 তলা বিশিষ্ট নৌযানটিতে। যাত্রীরা জানান ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি অভিযান 10। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের আগে গাবখান সেতুর কাছে পৌঁছার পর লঞ্চের ডেকে আগুন দেখতে পান তারা। ক্রমেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় প্রাণ বাঁচাতে অনেক যাত্রী নদীতে লাফিয়ে পড়েন। রাত ৩টার সময় তখন অনেক কুয়াশা, অনেক অন্ধকার, তখন সবাই ডেকে থেকে বলতেছে আগুন আগুন আগুন। তখন আমরা ব্যাগ দিয়ে তাকা দেখে পিছনে অনেক আগুন, ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। ভাই কোথায় যাবো, কিচ্ছু চোখে কিচ্ছু দেখি না। 3 তলা থেকে আগুন, 2 তলা, নিচতলা, এই মানুষ চতুর্দিকে পড়ায় মানে বেজা হয়ে গেছে, মানে বেজা মানে নদীতে পড়ছে, মানে 400 লোক নদীতে পড়ে গেছে। লোক যে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যায় না। পরে আমি 3 তলায় ব্যাগ নিয়ে লাভ দিয়ে পড়ে গেছি নিচে এবং নদীতে অনেক লোক ছিল এবং আমি প্রায় এক ঘন্টার মতো নদীতে ছিলাম। এরপর ওই উদ্ধারকারী একটা দল আমার নিয়ে উদ্ধার করছে। ফায়ার সার্ভিসের ধারণা ইঞ্জিন রুম থেকে ছড়িয়েছে আগুন। তীব্র তাপে দগ্ধ হন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি হতাহত হয়েছে কেবিন যাত্রীদের মধ্যে। স্থানীয়দের সহায়তায় ভোররাত থেকেই চলে উদ্ধার কাজ। আমরা পরপর মোট 6টা স্টেশন থেকে ঝালকাঠি এবং বরিশাল থেকে আমরা মুভ করিয়েছি। তো এর মধ্যে কুয়াশার কারণে আমাদের যে জলযান আছে অগ্নি নির্বাপনী, এটা যথাসময়ে পৌঁছতে পারেনি। হ্যাঁ, ইনারা অধিকাংশই কিন্তু এখানে নদী সাঁতরিয়ে হয়েছে, পার হয়েছেন বা নৌকা দিয়ে পার হয়েছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আর এর মধ্যে আগুনে হালকা আছে, কেউ পানিতে ভিজে অথবা ব্যথা পেয়ে এরকম
কিছু। যতদূর জানা গিয়েছে যে ইঞ্জিন রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমরা এ পর্যন্ত প্রায় 100 জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন করে ঝালকাঠি সদর হাসপাতাল এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌযানটিতে 5 শতাধিক যাত্রী ছিল বলে ধারণা কর্তৃপক্ষের। পুড়ে যাওয়া লঞ্চটি বিষখালী নদীর তীরে নেওয়া হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। বরিশাল শেরেবাংলা মেডিকেল ও ঝালকাঠি সদর হাসপাতালে এখন হৃদয় বিদারক অবস্থা। সেখানে চিকিৎসা নিচ্ছেন আহতসহ শতাধিক দগ্ধ মানুষ। এত পোড়া রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। গুরুতর কয়েকজনকে নেওয়া হয়েছে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। লঞ্চের ভয়াবহ এই আগুনে প্রিয়জন হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্য, দগ্ধ মানুষের প্রাণ বাঁচানোর লড়াই। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই ঝলসে যাওয়া শরীর নিয়ে কাতরাচ্ছে বেডে কিংবা মেঝেতে। ঝালকাঠি সদর হাসপাতাল কি বরিশাল শেরেবাংলা মেডিকেল, সবখানেই এক দৃশ্য। ভাই সব এলোমেলো হয়ে গেল, কারোর সাথে আর দেখা হলো না, জানি না কে আছে কে নাই। কাপড় চোপড় খুলতে পারি না ভাই, তখন একজনে ভাই আমারে উঠাইয়ে আনছে ভাই, সাঁতার কাটতে উঠছি, প্রচন্ড আগুন আর আগুন। ফ্লোর গরম হয়ে গেছে, আর মানুষ থাকতে পারে না। তারপরে এই পা দুইটা আমার ফুটে গেছে। দগ্ধদের মধ্যে নারী, পুরুষ, শিশু ছাড়াও আছেন একই পরিবারের বেশ কয়েকজন। সবার শরীরই 10 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা চিকিৎসক আর নার্সদের। আর বাঁচবো না, হয় লাশ হবো, দুইটার একটা কিছু হবে। এই আশা আমি নদীতে লাফ দিছি, কিন্তু আমার হাত যে কিভাবে ভাঙছে স্যার, এই আমি বলতেই পারি না। লাভ দিয়ে পানিতে পড়ে অনেকক্ষণ বাসিয়ে রয়েছি, বই ঠান্ডা জমছে, প্রচন্ড ব্যথা হয়েছে, আর এই হাত পা জ্বলিয়ে যাইতে আছে। কর্তৃপক্ষ বলছে দগ্ধদের চিকিৎসায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। গুরুতরদের বিষয়ে যোগাযোগ করা হচ্ছে ঢাকায়। ডাক্তার আছে, আমাদের নার্সেস আছে এবং আমাদের স্যালাইন, ইনজেকশন, ব্যথা ওষুধ, আনুষঙ্গিক ব্যান্ডেজ ট্যান্ডেজ যাবতীয় যা আছে সবগুলো আমাদের পর্যাপ্ত আছে। সমস্ত ডাক্তার আছে, আশা করি সমস্যা হবে না। আহতদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে ভিড় করছে স্বজনরা। খোঁজ খবর নিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারাও। জোহরা সেতু, যমুনা নিউজ। ঢাকায় আসা লঞ্চে দগ্ধ বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গিয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। এ পর্যন্ত শিশুসহ 14 জনকে ঢাকায় আনা হয়েছে। বিকেল থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের একে একে নিয়ে আসা হয়। এদের মধ্যে জেসমিন আক্তার নামের একজনের শরীরে 12% ও তার ছেলে তানিম হাসানের 30% পুড়ে গেছে। সন্ধ্যার দিকে র্যাবের হেলিকপ্টারে গুরুতর দগ্ধ 2 জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, বরিশালে দগ্ধদের চিকিৎসায় ঢাকা থেকে সরঞ্জাম সহ 7 সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তাদের সকলেই কম বেশি ক্রিটিক্যাল, 2-1 জন একটু আমরা মনে করি আশঙ্কামুক্ত। আর বরিশালে যারা আছে তারা অত ক্রিটিক্যাল না, সেই জন্য ওখানে আছে, ওখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসনালী পুড়ে গেছে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আমরা একটা টিমও পাঠিয়ে দিচ্ছি, অলরেডি তারা বরিশালের কাছাকাছি, ওরা গিয়ে দেখুক, কালকে আমাদেরকে আবার জানাবে, পরে আমরা আরো পরবর্তী চেষ্টা করব। দর্শক, ঝালকাঠি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দুলাল সাহা। তার কাছ থেকে আমরা সরাসরি সবশেষ তথ্যগুলো জানবো, সেখানকার কি অবস্থা। দুলাল, আপনি সেখানে রয়েছেন সকাল থেকে, আপনি এই আজকের দুর্ঘটনাটি কভার করছিলেন। সবগুলো মরদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, এছাড়া এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছে বলে পরিবারগুলো দাবি করছে? ঝালকাঠিতে বিষখালী নদীতে 10 অভিযান যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে 36 জন লাশ প্রশাসন পেয়েছে এবং এই 36 জন লাশ ঝালকাঠি সুগন্ধা নদী তীরে মিনি পার্কে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল এবং সেই সারিবদ্ধ রাখা অবস্থায় স্বজনদের মাত্র 36 জনের মধ্যে 4 জন স্বজনকে তারা শনাক্ত করেছেন লাশ, এবং বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। মর্গে থেকে 4 জনকে প্রশাসন তার পিসের কাছে প্রেরণ করেছে
আপনার আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করেছে, স্বজনদের কাছে প্রেরণ করেছে এবং বাকি 32 জনের লাশ বরগুনার জেলা প্রশাসন, বিশেষ করে এডিসি এবং ম্যাজিস্ট্রেট এবং সেখানকার জনপ্রতিনিধি এমপি সাহেব এসেছেন এবং তারা সেই লাশ গ্রহণ করেছেন এবং সেই লাশ নিয়ে তারা বরগুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং স্বজনদের যে 4 জন তাদেরকে লাশ সেই 4 জনকে দিয়ে দেওয়া হয়েছে। এখন বিশেষ করে স্বজন হারানো অনেক মানুষ ঝালকাঠিতে এসে মিনি পার্কে অবস্থান নিয়েছে। হয়তো তারা রাত্রে সেখানে যাপন করবেন এবং ভোর হইলে হয়তো সুগন্ধা এবং বিষখালী নদীতে তারা হয়তো খুঁজতে নামবেন এবং অসংখ্য মানুষ তার স্বজনদের খুঁজে পায়নি বলে তারা অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন মিনি পার্কে। আমি দেখেছি তাদেরকে সেই রাতে সেখানেই অবস্থান করতে হবে। দুলাল শাহ, আপনি যেমনটি জানাচ্ছিলেন এবং দর্শক আপনারা শুনেছেন যে এই অভিযান 10-এ যে আগুনটি লেগেছে সেখানে মূলত অনেকেই এমন ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে সেটি আসলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে স্বজনদের। অভিযান 10 লঞ্চের ইঞ্জিন ছিল ত্রুটিপূর্ণ, সাথে ইঞ্জিন রুমে সিগারেট কিংবা মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঝালকাঠিতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে নৌপ্রতিমন্ত্রী জানিয়েছেন তদন্তের পরেই দুর্ঘটনার কারণ বেরিয়ে আসবে। 2022 সাল পর্যন্ত লঞ্চটির ফিটনেস ও রুট পারমিট ছিল বলে জানিয়েছেন তিনি। ওরা চাইলে নিভাইতে পারতো, নিভানোর কোনো কিছু ছিল কিনা জানি না। আপনাকে তো বললাম সাঁতার কাটার ওইসব কিছুই ছিল না লঞ্চের মধ্যে, আর নিভানোর কোনো কিছু তারা কোনো চেষ্টা করে নাই। আল্লাহ সবাইরে বাঁচাও, কিন্তু ওরা কেন লঞ্চটা প্রথম পারেনি? শীতের রাত, চারদিকে পানি আর পানি, কিন্তু এরই মধ্যে 3 তলা বিশিষ্ট লঞ্চ অভিযান 10 পুড়ছে। পানি থাকলেও নেভানোর সুযোগ ছিল না কারো। এতভাবে আগুনের তাপটা আসে আর ধুমায় চোখ শ্বাস তো করতেই পারি না, চোখও মেলতে পারি না। সামনে দিয়ে যে তাদের গেটটা ওইটা তাড়াতাড়ি যাইয়ে তারা লাগাই দিছে, মানুষজন নামতে পারে নাই। বরগুনা ঢাকা রুটে দীর্ঘদিন ধরে চলাচল নৌযানটির। এই রুটে চলাচল করা অন্য নৌযানের স্টাফদের দাবি, লঞ্চটির ইঞ্জিন প্রায় গরম হয়ে যাওয়ার খবর জানতেন তারা। যাত্রীরাও সেই একই অভিযোগ করেছেন। ভাই লঞ্চে এত তাপ বাড়তেছে কেন? তখন তারা বলছে যে ইঞ্জিনে একটু সমস্যা দেখা দিছে, কোনো বেশি প্রবলেম হবে না, সেরে যাবে। সিলিন্ডার পাইপ এটাই কাপড়টা পেঁচানো লাগে কি কারণে? কাপড়টা না পেঁচালে হিট হয়ে যায়। হ্যাঁ, তেলের সিডেমা দিয়ে লাগলে আগুন ধরতে পারে, এই কারণে এটা পেঁচানো। আর ইঞ্জিন রুম ঠান্ডা থাকে। ইঞ্জিন রুম ঠান্ডা থাকে। ফায়ার সার্ভিস বলছে লঞ্চটির একটি ইঞ্জিনে ত্রুটি থাকার কথা জেনেছেন তারা। পাশাপাশি ইঞ্জিন রুমে সিগারেটের আগুন অথবা মশার কয়েন থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। এই আগুনটা ধরার কারণ ম্যাচ লাইটও হতে পারে, গ্যাসও হতে পারে, বা যে কোনো কারণে আমরা এটা তদন্তের মাধ্যমে এটা জানা যাবে। এই লঞ্চের মালিক হামজালাল থাকেন রাজধানীতে। ঘটনাস্থল পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী জানান 2022 সাল পর্যন্ত নৌযানটির রুট পারমিট আর ফিটনেস আছে। আমাদের কোনো গাফিলতি নেই, আমরা সব জায়গায় আমরা খুব মানবিকভাবে বিষয়গুলোকে মোকাবেলা করছি। এখন বাকি তদন্ত রিপোর্টটা আসার পরে আমরা আইনানুগ ব্যবস্থাটা নিতে পারব। উদ্ধারকারী জাহাজ নির্ভীক অভিযান 10 টেনে আনবে। কাউসার হোসেন, যমুনা নিউজ, ঝালকাঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে 75-এর খনিদের এখনও ষড়যন্ত্র চলছে, তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। শুক্রবার মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের দেওয়ার সংবর্ধনায় তিনি এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীদের সংকট সমাধানে কাজ চলছে, যার সুফল শিগগিরই মিলবে। তবে সোনার হরিণ ধরতে গিয়ে ঘর বাড়ি বিক্রি করে অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুক্রবার নাগরিক সংবর্ধনা দেয় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা। স্কান্দার স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তাদের সমস্যার কথা শুনেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপের সাথে সরাসরি বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হবে। চলতি দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপ সরকারের সাথে কিছু বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। আমাদের বিমানের জন্য
দুটো কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছি। যদিও করোনার কারণে বেশ অসুবিধা হচ্ছে, আমরা হয়তো এরপরে আগামীতে কিনবো, তাহলে আর মালপত্র পাঠানোর ব্যাপারে খুব বেশি একটা সমস্যা হবে না। শেখ হাসিনা বলেন, জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ থেকে সরাসরি টাকা পাঠানো যাবে। দ্বীপ দেশটিতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে। আসলে এখানে একটা ভালো মার্কেট আমাদের আছে, তো সেই ক্ষেত্রে তাদের এখানে কি কি প্রয়োজনীয় জিনিস আমরা এখন আসলে রপ্তানি করতে পারি সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আমরা দেখব। আর যে সময় করোনার সময় যে সমস্যাগুলি হয়েছিল আপনারা জানেন যে আমি কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছিলাম। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শত বাধা এসেছে, তা মোকাবেলা করেই এগিয়েছে দেশ। দেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। কাজে একটা আত্মবিশ্বাস নিয়ে চলবেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতা না। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই বঙ্গবন্ধুর খুনিদের সঠিক জবাব দেয়া হবে। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর আছে, তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। যমুনা নিউজ। নির্বাচন কমিশন গঠনের আগে সংলাপ নয়, সরকারকে পদত্যাগ করতেই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের জেলা স্টেডিয়ামে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেছেন। ফখরুল বলেন, সরকারের কারণেই বিশ্বে আজ বাংলাদেশ স্বৈরাচারী ও অগণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। গাজীপুরের মতো দেশের মোট 7টি জেলায় একই কর্মসূচি পালিত হয়েছে। সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী হিসেবে খ্যাত গাজীপুরে 15 বছর পর বিএনপি সমাবেশ। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শুক্রবার দুপুর 2টায় শহরের শহীদ বরকত স্টেডিয়ামে ছিল সমাবেশের নির্ধারিত সময়, কিন্তু বেলা 12টা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে জড়ো হন সভাস্থলে। বিকেল 3:30টায় আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারের সমালোচনা করে বলেন, দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এখন ইসি গঠন নিয়ে সংলাপের নামে নাটক চলছে। নির্বাচন ব্যবস্থা শেষ, কেউ এখন নির্বাচনে ভোট দিতে চায় না, ভোট দিতে যায় না, কারণ ভোট দিতে গিয়ে কি হবে, দেখুন আগে ভোট দেওয়া হয়ে গেছে। নতুন একটা নাটক শুরু করেছে, সেই নাটকটা কি? সংলাপ। বুঝেছেন না? সংলাপ, অর্থাৎ সঙ্গেরা বসে যেখানে আলাপ করে। নির্বাচনী কমিশন কি করবেন? নির্বাচনী কমিশন তো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকার। নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সারা দেশের মতো গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, মামলা, ক্রসফায়ার ও গুমের ঘটনা ঘটেছে। বিএনপির মহাসচিব এ সময় বলেন, সরকারের এরকম অত্যাচার ও দুর্নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পুলিশ ও র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন স্বৈরাচার একটা দেশ। খুব বড় বড় কথা বলেন, একটু পুলিশ র্যাব এগুলোকে বাদ দিয়ে আসেন না, দেখি কি অবস্থা। বাংলাদেশ এখন পৃথিবীর কাছে একটা স্বৈরাচারী, এক নায়কতন্ত্রবাদী ও একটা ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত। গাজীপুরের মতো কর্মসূচি পালিত হয়েছে জয়পুরহাট, জামালপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও গাইবান্ধায়। জেলাগুলো সমাবেশে খালেদা জিয়াকে দ্রুত মুক্ত করে বিদেশে হলেও তার সুচিকিৎসার নিশ্চিত করার দাবি জানানো হয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনজীবীদের দেয়া প্রস্তাবে আইনি ভিত্তি খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিষয়টির সুরাহার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন, তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি, কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যে ব্যাখ্যা সেটাই সঠিক। বরাবরই তাকে ঘিরে নেতিবাচক সংবাদের ছড়াছড়ি, তাই তো আলোচনাও বেশি। তবে তার সম্পর্কে মানুষের ভাবনা নিয়ে মোটেও চিন্তিত নন সাকিব আল হাসান। যমুনার সাথে খোলামেলা আলোচনায় কথা বলেছেন পরিবার নিয়েও। বলেছেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা তার পরিবার ফিরে আসবে দেশে, তবে পুরোপুরি থিতু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তাহমিদ অমিত কথা বলেছেন সাকিবের সাথে আজ তৃতীয় ও শেষ পর্ব। মানুষ এখন ভুল বুঝলে তো আসলে আমি ঠিক করতে পারবো না তাদেরকে। তা সব থেকে বড় কথা হচ্ছে মানুষের একটা পারসেপশন তৈরিই হয়ে আছে এরকম। বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা কেমন লাগে? না, ক্রিকেট খেলা হয় না, ওদের সাথে ক্রিকেট খেলা হয় না। অনেক সময় ছুটি নেয়, অনেক কিছু, সেটাকে মানুষ একটু ভুল বোঝে ওই সময় জায়গাটায়। মানুষ এখন ভুল বুঝলে তো আসলে আমি ঠিক করতে পারবো না তাদেরকে। তা সব থেকে বড় কথা হচ্ছে মানুষের একটা পারসেপশন তৈরিই হয়ে আছে এরকম, যে তারা আমাকে নিয়ে অন্য ধরনের একটা চিন্তাই করবে। তো ওটা নিয়ে আসলে আপনি একবার কোন নিউজে বলছেন আপনার সম্বন্ধে নেগেটিভ নিউজগুলো বেশি খায় মানুষ? হ্যাঁ, সামহাও এগুলো নিয়ে মানে মজাও পায় মানুষ পড়তে, অন্যদেরটা হয়তো এত মজা পায় না। তো স্বাভাবিকভাবেই মানুষ ওটাই পছন্দ করে, স্বাভাবিকভাবে সাংবাদিকরা ওটাই দেওয়ার চেষ্টা করে। সো ওটাই যায় মানুষের কাছে এবং মানুষরাও ওটাই নেয়, কারণ তারা তো সবসময় ওয়ান সাইড অফ দি স্টোরি দেখছে, দুই সাইডেরটা তো দেখতে পারে না। তাদের জন্য জাজ করাটা ডিফিকাল্ট। আর আমরা না বুঝে না জেনে অনেক বেশি জাজ করি আমরা বাংলাদেশি যারা আছে। আপনার অনেকটা এখন যাযাবর লাইফ, আপনি এক জায়গায় ইন্টারভিউতে বলেছেন ফ্যামিলিকে মিস করছেন। ফ্যামিলিকে আসছে না আর কখনো বাংলাদেশে? না, আসবে, আশা করি তাড়াতাড়ি ফিরবে স্থায়ী হওয়ার জন্য। হ্যাঁ, সেটার সম্ভাবনা একটু ক্ষীণ। বাট যেটা হচ্ছে যে আসলে খুবই আনপ্রেডিক্টেবল লাইফ এখন, স্পেশালি এই কোভিডের জন্য। সো কখন কি হয় আমরা কেউই জানি না। সব কিছুই ওপেন মাইন্ডে আমি নিতে পছন্দ করি। বাট এখন পর্যন্ত যদি চিন্তা করি, হ্যাঁ এই মুহূর্তে আসার চান্সটা একটু কম পার্মানেন্টলি, বাট সেটা আবার হলেও হতে পারে। পরিবার আছে, আপনি এন্ডোর্সমেন্ট আছে, বিজনেস আছে, সব কিছু মিলে আপনি যদি বলি তারপর ক্রিকেট, সবার আগে নিশ্চয়ই ক্রিকেট আসবে। ফ্যামিলি ক্রিকেট, তারপর তো ব্যক্তিগত বিজনেস, এগুলো অত বেশি আমার কাছে ম্যাটার করে না। একই সিরিয়ালে সব থাকতে পারে। 3টে ছেলে মেয়ে একসঙ্গে, ওয়াইফ, বড় পরিবার, কেমন লাগে? মানে সাকিব মজা, আমি তো খুব এনজয় করি। আর সব থেকে বড় কথা হচ্ছে সব থেকে বেশি মিস করি, কারণ বেশিরভাগ টাইমে আমি থাকতে পারি না। বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা কেমন লাগে? খেলেছে? না, ক্রিকেট খেলা হয় না, ওদের সাথে ক্রিকেট খেলা হয় না। আর আপনি যাচ্ছেন, আমরা জানি যুক্তরাষ্ট্রে এখন যাচ্ছেন, পরিবারের সময় থাকাটা, মানে এই সময়টাই, এই যে অল্প সময়ের জন্য যায়, সেটার মধ্যে আবার অনেকটা আনন্দ আছে দীর্ঘ সময় না থাকে। না, আনন্দ আছে, বাট আমার কাছে মনে হয় না যে এই আনন্দটা কখনোই কম হবে যদি আমি দীর্ঘ সময়ের জন্য থাকি আমার বাচ্চাদের সাথে। দেশে করোনায় শনাক্তের হার আবারও 2-এর উপরে। গত 24 ঘন্টায় করোনায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 28,055 জনের। 24 ঘন্টায় 342 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.02%। নমুনা পরীক্ষা হয়েছে 16,913টি। এ পর্যন্ত শনাক্ত 15,82,710 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 292 জন। মোট সুস্থ 15,46,956 জনের। মৃত একজন নারী, রাজশাহীর বাসিন্দা। আজকে এবং গতকালকে আমরা দেখেছি প্রায় 2% সংক্রমণ হার হয়ে গেছে। এটা আশঙ্কাজনক। প্রায় 400 রোগী গত একদিনেই হয়েছে। আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, না মানলে এই আশঙ্কাজনকভাবে রোগী বাড়বে এবং মৃত্যুর হারও বেড়ে যাবে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। শীত উপেক্ষা করে সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় বের হন প্রার্থীরা। নানান উপায়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। ভোটাররাও কষেছেন নানা হিসেব নিকেশ। স্বতন্ত্র অনেক প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছেন। এদিকে স্থানীয় প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তারা বলছেন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট গ্রহণে নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা। আগামী রোববার চতুর্থ ধাপে 8 শতাধিক ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কক্সবাজারের ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন দায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। কক্সবাজারে একজন নারী ধর্ষিত হয়েছে এবং এটা কক্সবাজার আইন শৃঙ্খলা, এইগুলি সবসময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে আছে। এইগুলি যদি কেউ করে থাকেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের। বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করেছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। রাজধানীর
বেশ কয়েকটি গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনায় বিশ্ব শান্তি ও মানুষের সমৃদ্ধি কামনা করা হয়। বড়দিন উপলক্ষে নানা আলোয় সেজেছে রাজধানীর গির্জাগুলো। প্রার্থনা, ভোজ আর ঘোরাঘুরিতে সবচেয়ে আনন্দময় উৎসব বড়দিন উদযাপন করছে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। ভক্তিমূলক সঙ্গীতে শুরু বড়দিনের বিশেষ প্রার্থনা। যীশু খ্রিস্ট আর মাতা মেরিকে স্মরণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা করেন বিশ্ব শান্তি আর করোনামুক্ত পৃথিবীর। নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সাথে প্রার্থনায় যোগ দেন যিশু ভক্তরা। এ বিশেষ প্রার্থনায় অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার। শুভেচ্ছা জানান বাংলাদেশে বসবাসকারী খ্রিস্টান ধর্মাবলম্বীদের। বড়দিন উপলক্ষে বাহারি রং ও আলোতে সাজানো হয়েছে ফার্মগেটের জপমালা গির্জা। সান্টাক্লজকে ঘিরেই ছিল শিশুদের আগ্রহ। সান্টাক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে ছবি তোলায় আগ্রহ ছিল গির্জায় আসা ভক্তদের। এটা আমাদের ফার্স্ট টাইম ঢাকায় বড়দিন করা। ফর দ্য ফার্স্ট টাইম রাতে গির্জা চার্চে আসছি। কালকেও চার্চে আসবো, ফ্যামিলি টাইম স্পেন্ড করব, পিঠা বানানো হবে, সবাই মিলে একসাথে খাবো দাবো, কীর্তন করব। কখনো কখনো গ্রামে যাওয়া হয়, কখনো কখনো আসলে ঢাকার বাইরে, অথবা কত বছর যেরকম কোথাও যাওয়া হতে পারে নাই করোনার জন্য। করোনার প্রকোপ কম থাকলেও স্বাস্থ্যবিধি মানায় ছিল কড়াকড়ি, তাই উৎসবে খানিকটা ভাটা। আগের মতো সেলিব্রেট করতে পারছি না, যেমন আগে যেরকম মাস্ক অ্যালাউ মাস্ক ছাড়া আমরা সবকিছু করতে পারতাম। লাইক ওমিক্রন এন্ড অল, বাট এগুলোর জন্য আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারি। ডেফিনেটলি এটার জন্য আমরা প্রেয়ার করছি। রাজধানীর অন্যান্য গির্জাগুলোতেও ছিল আলোকসজ্জা। আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনাও। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাজধানীর বাড়িধারার ডি ম্যাজেন্ট গির্জায় আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তাজনুর, বড়দিন উপলক্ষে কি ধরনের আনুষ্ঠানিকতা এখন মূলত চলছে? রেজা, মূল আনুষ্ঠানিকতা যদিও জন্মক্ষণের যেই তিথি, সেই তিথি রাত 12টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন বাড়িধারা যেই গির্জাটিতে রয়েছি সেই গির্জাটিতে এর মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনে যিশু ভক্ত যারা রয়েছে, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন, যিশুর অনুরাগী যারা রয়েছেন, তারা এর মধ্যে কীর্তনে মেতেছেন। অর্থাৎ যিশুর যে জন্মতিথি, যাকে বড়দিন বলা হচ্ছে, অর্থাৎ 25 ডিসেম্বরের যেই শুভক্ষণ, সেই শুভক্ষণকে সামনে রেখে তারা কিন্তু এর মধ্যে কীর্তনে মেতেছে। তারা যিশুর বন্দনা করছেন। কিছুক্ষণ আগেই তাদের যে প্রার্থনা কার্যক্রম, সেই প্রার্থনা কার্যক্রমটি তারা সম্পন্ন করেছেন। গির্জার যিনি আর্চ বিশপ রয়েছেন, তিনি সবাইকে সেই প্রার্থনার নেতৃত্ব দিয়েছেন। সবাই সমস্বরে কীর্তন গেয়ে, প্রার্থনা সঙ্গীত গেয়ে যিশুর বন্দনায় মেতেছিলেন এবং পুরো প্রাঙ্গণ কিন্তু একেবারে আলোকসজ্জাময়। চমৎকারভাবে আলোয় আলোকিত হয়ে আজকে সবাই পাপ মোচনের যেই শুভ উদ্দেশ্য নিয়ে গির্জা প্রাঙ্গণে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন, যিশু ভক্ত যারা রয়েছেন তারা সবাই প্রত্যাশা করছেন যে তারা আজকের দিনে যিশুর এই যে জন্মদিনের যে শুভক্ষণ, সেই শুভক্ষণে যিশুকে স্মরণের মাধ্যমে তাদের যে সারা জীবনের যত অপরাধ, যত পাপ, সেগুলো মার্জনার মাধ্যমে তারা একটি শুদ্ধ আত্মায় রূপান্তরিত হবে এবং সেই শুদ্ধ আত্মা নিয়ে তারা পরবর্তী আরেকটি যে জন্মতিথি, পরবর্তী বছরের যে কার্যক্রম, সেই সময় অবধি তারা সুন্দর এবং সাবলীল এক জীবনযাপন তারা করতে পারবে। ডিএমপি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চমৎকার একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সবসময় টহলে রয়েছেন এবং সার্বিক নিরাপত্তা কার্যক্রমও অনেকটাই সেই ব্যাপারেও সন্তুষ্টির কথা জানিয়েছে গির্জার যেই কর্তৃপক্ষ। রেজা, ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। নিশ্চয়ই রাতভর আরও নানা কার্যক্রম রয়েছে এবং নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারাও বিষয়টি তেমনভাবে নিয়েছেন। ওমিক্রন আতঙ্ক আর নতুন নতুন বিধিনিষেধের মাধ্যমেই পশ্চিমা বিশ্ব মেতেছে ক্রিসমাসের আনন্দে। রঙিন আলোকসজ্জায় সেজেছে বিভিন্ন শহর, বিশেষ সাজে সেজেছে গির্জাগুলো। স্বাস্থ্যবিদরা জনসমাগম এড়ানোর পরামর্শ দিলেও শেষ মুহূর্তে শহর ছাড়ছেন অনেকে।
ছুটি কাটাতে বাড়ি ছুটছেন সাধারণ মানুষ। কেউ কেউ যাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলোতে। বিমানবন্দর, বাস ও রেল স্টেশনগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া অনেক জায়গায় রয়েছে ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন। ওমিক্রন সতর্কে বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে নতুন নতুন বিধিনিষেধ। তাই গন্তব্য পরিবর্তনেও বাধ্য হয়েছেন কেউ কেউ। বহুল আলোচিত ক্রিকেট অপারেশনস কমিটিতে এসেছে বদল। আকরাম খানের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ জালাল ইউনুস। এছাড়া বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে নতুনদের জয় জয়কার। নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় সব চূড়ান্ত করেছেন পরিচালকরা। ব্যাটিং পরামর্শক হিসেবে চূড়ান্ত জেমি সিডন্সের নাম। আর দ্রুতই শুরু হবে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় চোখ ছিল আপামর ক্রিকেট প্রেমী ও গণমাধ্যমের, কারণ স্ট্যান্ডিং কমিটির পদ বন্টনের সভা এটি। ক্রিকেট প্রশাসকরা কে কোন দায়িত্ব পাচ্ছেন সেটি ছিল দেখার। কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনে নতুন পরিচালকদের উপর আস্থা রেখেছেন নাজমুল হাসান পাপন। তবে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন, তার সাথে কাজ করবেন ফাহিম সিনহা। এইচ গ্রুপ টুর্নামেন্টের দায়িত্বে নতুন পরিচালক ওবেদ রশিদ নিজাম, তার সহকারী আরেক নতুন পরিচালক তানভীর আহমেদ টিটু। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান পুরনো সংগঠক ইফতেখার আহমেদ মিঠু। সিসিডিএমের চেয়ারম্যান নতুন মুখ সালাউদ্দিন চৌধুরী। গ্রাউন্ডস কমিটিতে আছেন মাহবুব আনাম। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। ক্রিকেট অপারেশন বুঝতেই পারছেন, একটা নামই এখনো শুনেন নাই। কাজে আমরা এটা জালাল ইউনুস, উনি জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি। ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই যে এত ডেভেলপমেন্ট করা হবে নেশন ওয়াইড, জায়গা কেনা হবে, ইমপ্রুভমেন্ট করা হবে, এটা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। সাবেক চেয়ারম্যান আকরাম খানকে সরিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে জালাল ইউনুসকে। আকরাম খানকে দেওয়া হয়েছে লজিস্টিক ও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। এদিকে জালাল ইউনুসের পরিবর্তে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ টিটু। তার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস। বাংলা টাইগার্স কমিটির চেয়ারম্যান কাজী এনাম আহমেদ দায়িত্ব নিয়ে নিজের কাজ ঠিক করে ফেলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। অপারেশনসের প্রথম কাজটা হচ্ছে ন্যাশনাল টিমকে নেওয়া। আমি চাই ন্যাশনাল টিমের যে ড্রেসিং রুমটা আছে, এই ড্রেসিং রুমটা হেলদি আমি একটা অ্যাটমসফিয়ার দিতে চাই। এদিকে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে 5টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা পেয়েছে বিসিবি। আর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেমি সিডন্সকে। আমরা স্টেডিয়ামের কাজটা ইমিডিয়েটলি শুরু করতে চাচ্ছি। বিসিবি ওন্ড কন্ট্রোলড মাঠ চাই, নেশন ওয়াইড ফ্যাসিলিটিস চাই, ইনক্লুডিং একাডেমি। এটা আমরা করতে চাই। এখন একবারে তো আর 10টাই হবে না। টপ প্রায়োরিটিতে আমি যাচ্ছি আগে ঢাকা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।